আমার নাম শিখা। আমি এক দরিদ্র পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে ছিলাম এবং বিএ পর্যন্ত শিক্ষা অর্জন করতে পেরেছিলাম। আমি চাকরির অনেক সন্ধান করেছি। যখন কোথাও চাকরি পেলাম না, তখন আমি আমার ঘরের বাইরে ফাস্টফুডের একটি ছোট দোকান তৈরি করে নিলাম। একদিন একটি মেয়ে আমার কাছে এল। তার সাথে আমি একটি ছোট বাচ্চাকেও দেখেছিলাম যে আমার কাছে বারবার মোমো চাচ্ছিল। আমি তাকে 2টি মোমো তুলে দিলাম। তখন সেই মেয়েটি বলতে লাগল, যদি আমাদের সাহায্য করতেই চাও তবে আমাদের তোমার ঘরে নিয়ে চলো। রাতের সময় আমি এক অসহায় ও যুবতী মেয়ে। আমার সম্মান এখানে নিরাপদ নয়। আমি নিজেও একটি মেয়ে ছিলাম, তাই তার অনুভূতি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। সে বলল যে সে সকাল হতেই আমার ঘর থেকে চলে যাবে, শুধু রাত কাটানোর জন্য তার একটি ছাদের প্রয়োজন। আমার সেই মেয়েটির ওপর খুব দয়া হয়েছিল, তাই আমি তাকে আমার ঘরে নিয়ে এলাম এবং একটি আলাদা ঘরে শুতে দিলাম। যখন রাত 2:30টায় সেই বাচ্চাটি কাঁদতে কাঁদতে আমার ঘরে এল এবং আমাকে ডেকে তুলে তার মায়ের ঘরে নিয়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে যেমনই ঘরে ঢুকলাম, সামনের দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, কারণ সেই মেয়েটি তো আমার পিতামাতার। আমি একটি ছোট বস্তির একটি ছোট ঘরে বাস করতাম। আমার পিতামাতা আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন, আমার জন্য সবকিছু করেছেন। কিন্তু সজ্ঞান হওয়ার পর আমি তাদের জন্য কিছুই করতে পারছিলাম না। আমার ঘরে আমার পিতামাতা ছাড়াও আমার 2 যুবতী বোনও ছিল, যারা আমার চেয়ে বয়সে খুব বেশি ছোট ছিল না, কিন্তু যুবতী ছিল এবং সুন্দরীও ছিল। আমি যখন থেকে সজ্ঞান হয়েছি, নিজের ঘরে শুধু সমস্যা আর সমস্যাই দেখেছি এবং আমার মাকেও ঘরের খরচের জন্য চিন্তিত হতে দেখেছি। আমার বাবা যা কিছু উপার্জন করে আনতেন, সমস্ত টাকা আমার মায়ের হাতেই তুলে দিতেন। আমার বাবা একজন সাধারণ দিনমজুর ছিলেন। সারাদিন কঠোর পরিশ্রম করার পর দিন শেষে তাঁর হাতে অল্প কিছু টাকাই আসত এবং সেই টাকায় ঘরের খরচ চালানো আমার মায়ের জন্য খুব কঠিন হয়ে পড়ত, কারণ বাবা ঘরে একা উপার্জনকারী ছিলেন। তার ওপর আবার 3টি মেয়ের বোঝাও ছিল। আমরা খাওয়ার লোক ছিলাম 5 জন। আমার ছোট 2 বোনও পড়াশোনা করছিল এবং বাবা মা কোনো না কোনোভাবে নিজেদের পেট কেটে ঘরের খরচ চালাচ্ছিলেন। আমি শৈশব থেকেই খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম। আমার ঘরের প্রতিটি কষ্ট আমার চোখে স্পষ্টভাবে ধরা পড়ত। আমার পিতা মাতার কষ্টের দিকে আমার নজর সবসময় আটকে থাকত। আমি যে কোনো উপায়ে তাঁদের কষ্ট দূর করতে চাইতাম। যদিও আমার পিতামাতা কখনো তাঁদের 3 মেয়ের সামনে ঘরের খরচ নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু যখন আমার মা খেতে বসে হঠাৎ কড়ায় উঁকি দিয়ে খাবার থেকে নিজের হাত গুটিয়ে নিতেন, তখন আমি বুঝতে পারতাম যে নিশ্চয়ই কড়ায় খাবার কম রয়েছে। সেই কারণেই তো মা আমাদের জন্য নিজের খিদে চেপে রাখছেন। তিনি এমনই ছিলেন। তিনি দারিদ্র্যের মধ্যেও আমাদের 3 বোনকে সবসময় ধৈর্যের সাথে থাকতে শিখিয়েছিলেন, কিন্তু আমাদের পেট ভরানোর জন্য নিজের খিদেকে অসম্পূর্ণ রেখে দিতেন। বাবাও যখন কাজ শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসতেন এবং সারা দিনের উপার্জন মায়ের হাতে তুলে দিতেন, তখন কিছুক্ষণের জন্য আমার মা ও বাবা মাথায় হাত দিয়ে বসে পড়তেন। মা বলতেন যে এত কম টাকায় শেষ পর্যন্ত কাল আমরা কি খেতে পারি। যদি টাকা কম থাকত তবে মা ডাল পাতলা করে দিতেন। এইভাবে সেই ডাল 2 দিন তো চলেই যেত। ঘরের পরিস্থিতি আমরা 3 বোন চোখের সামনেই দেখতে পেতাম, তাই আমরাও চুপচাপ যা পেতাম তা খেয়ে নিতাম। নিজের ঘরের এত কষ্ট আমার সহ্য হতো না এবং আমি চাইতাম যে আমার পরিবার ও ঘরের জন্য কিছু একটা করতে পারি। কিন্তু আমি ছিলাম একটি মেয়ে। আমাকে বাড়ি থেকে বাইরে পড়তে যাওয়ার জন্য মানুষের বহু খোঁটা শুনতে হতো। পাড়ার লোকেরা বলত যে এদের কাছে খাওয়ার জন্যই তো কিছু থাকে না, আর মেয়েকে দেখো কিভাবে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাচ্ছে। আমার এসব কথা শুনতে একদমই ভালো লাগত না, কিন্তু তা সত্ত্বেও আমি পড়াশোনা করে কোনো যোগ্যতায় পৌঁছাতে চাইতাম এবং নিজের ঘরের পরিস্থিতি শুধরাতে চাইতাম। আমি 15 বছরের একটি শিশু হওয়া সত্ত্বেও খুব তাড়াতাড়ি দায়িত্বশীল ও বুদ্ধিমান হয়ে উঠেছিলাম। আমার শৈশব এমন খোঁটা আর কটু কথাই আমার থেকে কেড়ে নিয়েছিল এবং আমি নিজের বয়সের চেয়ে বেশি চিন্তা করতে শুরু করেছিলাম। একদিন মা ঘরের উঠোনে খুব উদাস হয়ে বসেছিলেন। আমিও মাকে উদাস দেখে তার পাশে গিয়ে বসলাম। সে সময় আমি কেবল 7ম শ্রেণীতে পড়তাম। আমি মাকে বললাম, মা, আমি কাল থেকে স্কুলে যাব না। আমার মুখে স্কুলে না যাওয়ার কথা শুনে মা চমকে উঠে আমার দিকে তাকালেন এবং তারপর আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, কেন বাপি, কি হয়েছে? তুমি স্কুলে কেন যাবে না? তোমার কি কিছু চাই? আমাকে বলো, আমি তোমাকে এনে দেব। মায়ের কথা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল, কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে আমি পড়াশোনায় কত ভালো।
তিনি আমাকে পড়াশোনায় পুরো সাপোর্ট করতেন, কারণ তিনি জানতেন যে তার ৩ মেয়ের মধ্যে আমিই সবচেয়ে বেশি দায়িত্বশীল এবং পড়াশোনার শখও আমারই সবচেয়ে বেশি। সেই কারণেই তিনি আমার এই স্বপ্ন পূরণ করার জন্য সবরকম চেষ্টা করছিলেন। আমি মায়ের মুখের দিকে তাকালাম এবং তারপর মাথা নিচু করে নিলাম। আমি মাকে বললাম, মা, আমি পাড়ার বাড়িগুলোতে কাজ করব, তাহলে আমাদের কাছে কিছু টাকা আসবে আর আমরা পেট ভরে খেতে পারব। আমার একদম ভালো লাগে না যখন তুমি খেতে খেতে উঠে যাও আর বলো যে তোমার পেট ভরে গেছে। এসব আমার একদম ভালো লাগে না। যখন গলি দিয়ে যাওয়ার সময় লোকেরা বলে যে এদের খাওয়ার তো কিছুই নেই আর মেয়ের পড়াশোনায় টাকা নষ্ট করছে। আমাদের দারিদ্র্য নিয়ে মানুষ মজা ওড়ায়। আমিও মানুষের বাড়িতে কাজ করব, দেখবে আমাদের কাছে টাকা আসতে শুরু করবে আর তুমিও পেট ভরে খেতে পারবে। এতটুকু বলে আমি মেঝের দিকে চেয়ে রইলাম এবং আমার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে লাগল। মা আমার কথা শুনে একদম চুপ হয়ে গিয়েছিলেন। তাঁর কাছ থেকে কোনো উত্তর আসেনি। যখন বহুক্ষণ আমাদের দুজনের মধ্যে নীরবতা বজায় রইল, তখন আমি মায়ের দিকে মাথা তুলে তাকালাম। দেখলাম মা তার শাড়ির আঁচলে মুখ লুকিয়ে নিজের চোখের জল মুছছেন। কিছুক্ষণ পর মা আমাকে বললেন, শিখা বাপি, আমাদের কোনো ছেলে নেই, কিন্তু আমাদের কখনো ছেলের অভাব অনুভবও হয়নি, কারণ আমাদের কাছে আমাদের ৩ মেয়েই, ছেলে ও মেয়ে দুটোই। মেয়েরাও ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়। লোকেরা যা বলে তা বলতে দাও। তোমার মধ্যে কিছু করে দেখানোর অদম্য ইচ্ছা আছে। তুমি পড়াশোনায় খুব ভালো। আমি আর তোমার বাবা জানি তুমি কতটা যোগ্য এবং ভবিষ্যতে কি কি করতে পারো। তোমার ২ বোনও পড়াশোনা করে, কিন্তু তোমার মতো ততটা ভালো বা যোগ্য নয়। ওদের পড়াশোনার তেমন একটা শখ নেই, তাই আমরা ওদের সাথে জোর জবরদস্তিও করতে পারি না। আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে। আর যখন তুমি পড়াশোনা করে একজন সফল মানুষ হবে, তখন আমি নিশ্চয়ই পেট ভরে খাবার খাব। কিন্তু এখন তোমাকে পড়তে হবে, কারণ মানুষের বাড়িতে কাজ করে তুমি কখনো নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবে না। তুমি আমাদের পরিবারের শক্তি। তোমার চিন্তাভাবনা সবার চেয়ে আলাদা। সেই জন্যই তো আমি সবসময় তোমাকে সাপোর্ট করতে সবার আগে থাকি। আমি আর তোমার বাবা চাই যে তুমি খুব মন দিয়ে পড়াশোনা করো, যাতে তুমি বড় হয়ে নিজের পিতামাতার দারিদ্র্য দূর করতে পারো এবং আমরা সবাই সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারি। আমি খুব মনোযোগ দিয়ে মায়ের কথা শুনছিলাম। মা আমার সাথে কথা বলার সময় দূরের আকাশের দিকে তাকাচ্ছিলেন। আমাকে নিজের জীবনে একজন সফল ও বড় মানুষ বানানোর স্বপ্ন তার চোখে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মা আমাকে এসব কথা এত আশা নিয়ে বলছিলেন যে আমি একদৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রয়েছিলাম। সেই মুহূর্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে যা হয়ে যাক না কেন, আমি আমার মায়ের স্বপ্ন কোনোভাবেই ভাঙতে দেব না এবং মন দিয়ে পড়াশোনা করব, যাতে আমি আমার জীবনে কোনো এক উচ্চস্থানে পৌঁছাতে পারি এবং নিজের পরিবারের দারিদ্র্য দূর করতে পারি। আমি এই কথাও জানতাম যে এই যাত্রা আমার জন্য কোনোভাবেই সহজ হবে না, কারণ মেয়েদের চলার পথে অনেক কাঁটা ও বাধা আসে। কারণ যে ঘরে পেট ভরে খাওয়ার মতো রুটি থাকে না, সেখানে আমি কিভাবে আমার পড়াশোনায় মন দিতে পারি? কিন্তু সমস্ত চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি আমার মনোযোগ পড়াশোনার দিকে দেওয়ার চেষ্টা করলাম। মাকে সেই চৌকাঠে বসিয়ে রেখে আমি সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম, কারণ এখন আমাকে পড়তে হবে। আমি আমার মায়ের স্বপ্ন যে কোনো মূল্যে পূরণ করতে চাইতাম, কিন্তু এটাও জানতাম যে এখন এই স্বপ্নগুলো পূরণ হওয়ার সময় অনেক দূরে। আমি এসব করতে পারব কি না সে বিষয়ে আমার কিছুই জানা ছিল না, কিন্তু আমি সেই পথে হাঁটার সংকল্প নিয়েছিলাম, কারণ মায়ের চোখে আমি আশা এবং দুঃখ একসাথে দেখেছিলাম। আজকের আগে পর্যন্ত তো আমি আমার ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু মায়ের কথা শোনার পর আমি পণ করে নিয়েছিলাম যে আমাকে যদি জীবনে কোনো উঁচু স্থানে পৌঁছাতে হয়, তবে আমাকে পুরো স্কুলে টপ করতে হবে। এর জন্য আমাকে পড়াশোনা করতেই হবে এবং বেশি থেকে বেশি করতে হবে। আমি মন দিয়ে শিক্ষা অর্জন করতে লাগলাম। কিন্তু এর মাঝেই আমাদের সংসারের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে বাবা বাধ্য হয়ে আমার ছোট ২ বোনকে স্কুল থেকে ছাড়িয়ে নিলেন। বাবা কেবল একজনেরই ফিসের টাকা দিতে পারতেন। এই কারণেই তিনি ছোট ২ বোনকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছিলেন। যদিও আমি বারণও করেছিলাম যে ওই দুজনকেও স্কুলে পড়তে দিন, কিন্তু ওরাও পড়তে চাইত না। বাবা বললেন, বাপু, ওরা দুজন আগ্রহ নিয়ে পড়াশোনা করে না। তোমার পড়ার শখ আছে, তুমি পড়াশোনা করো। আমি ওদের দুজনের সাথে জোর জবরদস্তি করতে পারি না। কিন্তু আমাদের তোমার ওপর অনেক আশা আছে। যেদিন তুমি কোনো উঁচু স্থানে পৌঁছে যাবে, সেদিন আমার মন থেকে এই কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে যে আমি আমার ২ মেয়েকে শিক্ষা দিতে পারিনি। ২ মেয়ে না হোক, অন্তত ১ মেয়ে তো তার বাবার অবলম্বন হয়ে উঠবে।
শেষ কথাগুলোতে বাবার কান্না ও কষ্ট ফুটে উঠেছিল। আমার 2 বোন এখন ঘরেই থেকে ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছিল। সবচাইতে ছোট বোন নিশা মায়ের কাছ থেকে সেলাই শেখা শুরু করেছিল এবং 2 নম্বরের বোন সাক্ষী ঘরের কাজকর্ম করতে খুব ভালোবাসত। মা ওদের দুজনকেই সাহস দিতেন এবং ওদের দুজনকেও নিজেদের শখ পূরণ করার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি ওদের দুজনকেই বলতেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ভাবছিলাম যেদিন আমি সফল হব সেদিন আমি আমার বাড়ির লোকজনকে কখনো কোনো জিনিসের অভাব হতে দেব না। সেই দিনের পর থেকে আমি আর কখনো পেছনে ফিরে তাকাইনি এবং মন দিয়ে পড়াশোনা করা শুরু করে দিয়েছিলাম। এর ফল এই হল যে আমি কেবল প্রতিটি ক্লাসেই ফার্স্ট হতাম না, বরং পুরো স্কুলে টপ করতাম। যার কারণে স্কুলের পক্ষ থেকে আমি স্কলারশিপ পেতে শুরু করেছিলাম এবং এখন আমার পড়াশোনা ফ্রি হয়ে যাচ্ছিল। আমার রেজাল্ট দেখে আমার বাবা আর মা খুব বেশি খুশি হতেন। এরপর আমি হাই স্কুলে খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছিলাম এবং তারপর স্কলারশিপের সাহায্যে কলেজে অ্যাডমিশনও নিয়ে নিয়েছিলাম। একই সাথে আমার ছোটখাটো একটা চাকরিরও দরকার ছিল। সেই জন্য আমি পাড়ার বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করে দিলাম। এইভাবে আমি নিজের পড়াশোনাও করছিলাম এবং ছোটখাটো খরচও চালাতে শুরু করেছিলাম। এখন বাবার ওপর চাপও অনেকখানি কমে গিয়েছিল। এই পথচলা অনেকটাই দীর্ঘ ছিল এবং বেশ কঠিনও ছিল, কিন্তু ওপরওয়ালা খারাপ দিন শেষ হওয়ার পর শীঘ্রই ভালো দিনও দেখিয়ে দেন। তবে আমার গন্তব্য এখনও অনেক দূরে ছিল এবং রাস্তা ছিল অত্যন্ত কঠিন, কিন্তু আমি সাহস হারাইনি এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছিলাম। এমনকি আমার কলেজও শেষ হয়ে গিয়েছিল এবং আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আমার কাছে টাকা ছিল না, কারণ আমি বাচ্চাদের টিউশন পড়িয়ে যেটুকু টাকা আয় করতাম তা সব খরচ হয়ে যেত এবং আমার কাছে একেবারেই টাকা জমত না, আর না তো মা বাবার কাছে এত টাকা থাকত যে তারা আমার ইউনিভার্সিটির ফি দিতে পারেন। আমি তখন নিজেই পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম। আমি ভেবে নিয়েছিলাম যে যতটুকু পড়েছি সেটাই যথেষ্ট, এখন আমার বাড়ির লোকেদের জন্য চাকরি করা উচিত। কিন্তু আমি কোথায় চাকরি করতাম? আমি তখনও বাচ্চাদের টিউশন পড়াতাম এবং সেই টাকায় আমার কোনো সঞ্চয় হতো না। সেই দিনগুলোতে আমার এক বান্ধবী আমাকে বলল যে কলেজে আমার এত ভালো নম্বর ছিল বলে আমি আবারও স্কলারশিপ পেয়েছি। সরকার চায় যে আমি আগে আরও পড়ি এবং স্কলারশিপের সাহায্যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিই। এই কথা শুনে আমার খুব আনন্দ হয়েছিল, কারণ আমার ভালো নম্বর পাওয়ার বদৌলতে বহু বছর ধরে আমি স্কলারশিপেই পড়ে আসছিলাম। আমার বান্ধবীর কথা আমার একদম সঠিক মনে হয়েছিল এবং আমাকে কলেজের পক্ষ থেকে আবারও স্কলারশিপ দিয়ে দেওয়া হয়েছিল। সৌভাগ্যের বিষয় এটাই ছিল যে এইবারে আমি খুব সহজেই স্কলারশিপ পেয়ে গিয়েছিলাম। এইভাবে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরও আমি বাচ্চাদের টিউশন পড়ানো জারি রেখেছিলাম। শুরুতে ইউনিভার্সিটিতে ছেলে এবং মেয়েরা আমাকে খুব উত্ত্যক্ত করত, কারণ তারা ছিল আমার সিনিয়র। কিন্তু আমি সব দিক থেকে তাদের সবাইকে ইগনোর করার চেষ্টা করতাম। তারা যা কিছু বলত আমি তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে উড়িয়ে দিতাম, কারণ আমাকে তাদের কথায় নয় বরং নিজের পড়াশোনায় নজর দিতে হতো। কিছু ছেলে আমাকে খ্যাপানোর বা বিরক্ত করার চেষ্টা করত, আমি তাদেরও নজর এড়িয়ে চলতাম। আমি এখন আরও 3-4টে বাড়ির টিউশন বাড়িয়ে নিয়েছিলাম এবং রাতে অনেক রাত পর্যন্ত টিউশনে ব্যস্ত থাকতাম। এতে এতটুকু লাভ হয়েছিল যে আমার কাছে একটু বেশি টাকা আসতে শুরু করেছিল এবং ইউনিভার্সিটিতে যাতায়াতের ভাড়া উঠে যেত। আমাকে আমার 4 বছর ধরে পড়ালেখা চালিয়ে যেতে হতো, তবেই গিয়ে আমার পড়া শেষ হতো। ইউনিভার্সিটির জীবন একেবারে আলাদা একটা জীবন ছিল, কিন্তু আমি এখানেও নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখতাম, কারণ আমি জানতাম যে অহেতুক বন্ধুত্ব আর ফালতু কাজে জড়ানোর মতো সময় আমার একদমই নেই। আমার মাথায় অনেক দায়িত্ব রয়েছে যা আমাকে পালন করতে হবে এবং নিজের মা বাবার বিশ্বাস কখনো ভাঙা যাবে না। একটি মেয়ে হিসেবে আমার ওপর শুধু দায়িত্বের বোঝাই ছিল না, বরং নিজের মা বাবার সম্মান অক্ষুণ্ণ রাখার বোঝও ছিল। আমি সেখানে নামমাত্র বন্ধুত্ব বজায় রেখেছিলাম, কারণ প্রায় প্রতি 2-3 দিন পর সেখানকার সব মেয়েরা মিলে কখনো কোনো দামি রেস্তোরাঁয় খেতে যেত, তো কখনো কারও জন্মদিনের পার্টি থাকত, আর এসব জায়গায় যেতে আমার ভয়ও করত এবং আমার কাছে এত টাকাও থাকত না। এই কারণেই আমি কাউকে নিজের বন্ধু বানাইনি। শুধু একজনকেই বন্ধু বানিয়েছিলাম, যার নাম ছিল অঞ্জনা। সেও আমার মতো এক সাধারণ ও ভালো পরিবারের মেয়ে ছিল। ইউনিভার্সিটিতে বেশিরভাগই বড়লোকের বিগড়ে যাওয়া ঘরের ছেলেমেয়েরা পড়ত। এই অবস্থায় নিজেকে সেখানে খুব অদ্ভুত মনে হতো। আমি পরপর 3-4 দিন একই জামাকাপড় পরে যেতাম, তাই নিজের দারিদ্র্য ও লজ্জা ভীষণভাবে অনুভব করতাম।
কিন্তু আমি কখনো এই অনুভূতিকে নিজের ওপর চেপে বসতে দিইনি এবং মন দিয়ে পড়ার প্রতিটি সম্ভাব্য চেষ্টা করেছিলাম। এমন পরিস্থিতিতে আমি প্রতি বছর চমৎকার নম্বর নিয়ে পাশ করছিলাম। ইউনিভার্সিটিতে আমার শিক্ষকরাও আমার ফলাফলে খুব খুশি ছিলেন। কিন্তু মাঝে মাঝে আমার ঘরের পরিস্থিতি আমাকে মানসিকভাবে এতটাই নাড়া দিত যে কিছুদিনের জন্য পড়ালেখার দিক থেকে আমার মনোযোগ একেবারে সরে যেত এবং আমি পড়াশোনায় দুর্বল হতে শুরু করতাম। কিন্তু তারপর কিছুদিন পর আমি নিজেকে সামলে নিয়ে আবার পড়ার কাজে ব্যস্ত হয়ে পড়তাম। এসব আমার সাথে বহু বছর ধরে হয়ে আসছিল। আমি নিজেই নিজেকে সামলে নিতে শিখে গিয়েছিলাম। আমি আমার কষ্ট যন্ত্রণা কারো সাথে ভাগ করে নিতাম না। বাইরে থেকে তো পৃথিবীর সামনে শক্ত হয়ে থাকতাম, কিন্তু একা একা ঘণ্টার পর ঘণ্টা বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকতাম। আমি জানতাম না আমার ভবিষ্যৎ কেমন হবে, আমি আমার মা বাবার আশায় সত্যি সত্যি খাপ খাওয়াতে পারব কি না। এসব চিন্তা আমাকে সবসময় ঘিরে রাখত। সময় কাটতে লাগল এবং আমার পড়ালেখা প্রায় শেষ হয়ে এসেছিল। আমার পরীক্ষা শুরু হতে যাচ্ছিল এবং পরীক্ষার আর মাত্র 1 সপ্তাহ বাকি ছিল। আমি প্রতিদিনের মতো রাত জেগে পড়ছিলাম। ঘরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে সময় ঘরে কারেন্ট ছিল না, তাই আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে পড়ছিলাম। প্রতিদিন রাতে কারেন্ট চলে যাওয়া আমাদের এলাকার একটা সাধারণ ব্যাপার ছিল, তাই এটা কারও কাছেই অদ্ভুত লাগত না। গরমের দিন ছিল। ঘরের মধ্যে গরম লাগায় আমি উঠে রান্নাঘরে গেলাম, সেখানে জল খেলাম এবং তারপর উঠোনে বইপত্র নিয়ে গিয়ে বসলাম। তখনও সেখানে বসার খুব বেশি সময় কাটেনি, তখনই মা আমাকে ডাক দিলেন। আমি না ঘুমানো পর্যন্ত মা প্রায়ই মাঝরাতে উঠে আমাকে দেখতেন। তিনিও শান্তিতে ঘুমাতে পারতেন না। আমার মেজ বোন সাক্ষী রাতেই আমার জামাকাপড় ইস্ত্রি করে রেখে দিত এবং ছোট বোন নিশা সকালে উঠে আমার জন্য প্রাতরাশ বানিয়ে দিত। এই ঘরের সবাই আমাকে নিয়ে চিন্তিত থাকত। মায়ের গলা শুনে আমি সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে উঠলাম এবং ঘরের দিকে হেঁটে গেলাম। আমি মাত্রই মায়ের ঘরের দিকে গিয়েছিলাম, তখনই আবারও মায়ের ঘাবড়ে যাওয়া গলা শুনতে পেলাম। আমি তাড়াহুড়ো করে যখন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলাম, মা আমাকে বললেন, তোর বাবার শরীর খারাপ লাগছে বাপি, আমাদের এখনই উনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সে সময় ঘরে একদম ঘুটঘুট অন্ধকার ছেয়েছিল, হাতে হাতও দেখা যাচ্ছিল না। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, বাবার কি হয়েছে? মা বললেন যে বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমাদের তাড়াতাড়ি বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে, তুমি এখানে থামো, আমি বাইরে থেকে কোনো রিকশা নিয়ে আসছি। গোলমালের শব্দে 2 বোনও উঠে পড়েছিল এবং তারাও মা বাবার কাছে চিন্তিত অবস্থায় বসেছিল। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে এলাম। রাস্তায় আমি এদিক ওদিক তাকালাম, চারিদিকে অন্ধকার ছেয়েছিল। সে সময় রাত 2টো বাজছিল। পুরো এলাকা অন্ধকারে ডুবেছিল। এমন অবস্থায় আমি কিভাবে কোনো গাড়ি বা সওয়ারি পেতে পারি? এদিকে বাড়িতে বাবার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। এমন অবস্থায় আমার কিছুই মাথায় আসছিল না এবং আশেপাশে কাউকে দেখাও যাচ্ছিল না যার কাছে আমি সাহায্য চাইতে পারি। আমি সওয়ারির খোঁজে অনেক দূর হেঁটে চলে এসেছিলাম। তখন রাস্তায় একটা রিকশা দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে সেদিকে গেলাম এবং সেখানে পৌঁছে গেলাম। আমি রিকশাওয়ালাকে বললাম, দাদা, তাড়াতাড়ি আমার বাড়ি চলুন। কিন্তু সেই রিকশাচালক আমাকে পরিষ্কার জানিয়ে দিল যে অনেক রাত হয়ে গেছে, এই সময় সে কোনো যাত্রী নিতে পারবে না, তার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তার কথা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি তার সামনে হাত জোড় করলাম এবং বললাম, দেখুন দাদা, আমার বাবার শরীর খুব খারাপ, আমরা যদি উনাকে সময়মতো হাসপাতালে নিয়ে না যাই তবে যে কোনো কিছু ঘটে যেতে পারে। দয়া করে আমার ওপর করুণা করুন, আমাকে সাহায্য করুন, আমার বাবাকে হাসপাতালে নিয়ে চলুন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি রিকশাচালকের সামনে হাত জোড় করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম এবং তার কাছে আকুতি জানাচ্ছিলাম। আমাকে এভাবে কাঁদতে ও কাকুতি মিনতি করতে দেখে সে আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আমি তাড়াতাড়ি তার রিকশায় উঠে বসলাম এবং তাকে নিজের বাড়ির দিকে নিয়ে চললাম। যে সময় আমরা বাড়ি পৌঁছালাম, মা দরজায় দাঁড়িয়ে ভীষণভাবে কাঁদছিলেন এবং আমার 2 বোন বাবাকে সামলাচ্ছিল, কারণ বাবার শরীর খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। মা আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি, মা এবং আমরা 3 বোন মিলে তাড়াতাড়ি বাবাকে রিকশায় বসালাম। অন্যদিকে মা ও এসে বসে পড়লেন। মা 2 বোনকে বাড়িতেই থাকতে বললেন এবং দরজা ভালোভাবে বন্ধ করে নেওয়ার কথা বললেন। তারাও খুব ভয় পেয়েছিল। আমরা বাবাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়ে গেলাম। হাসপাতালে পৌঁছানো মাত্রই বাবাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হল।
ডাক্তারের মতে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। মা সেখানেই বাইরে বসে রইলেন। মা ক্রমাগত কেঁদে চলেছিলেন, আর আমি উনাকে সান্ত্বনা দিচ্ছিলাম। কিন্তু ভেতর থেকে আমার মনও ভয়ে কাঁপছিল। সে সময় কোনো সান্ত্বনাই মায়ের ওপর কাজ করছিল না। ডাক্তার নির্দিষ্ট করে কোনো উত্তর দেননি এবং এখন অনেক সময় কেটে গিয়েছিল। বাবা এখনও পর্যন্ত বাইরে আসেননি। মা এবং আমার চোখ ঘরের দরজার দিকেই আটকে ছিল। অবশেষে অনেকক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং আমাদের বললেন, পেশেন্টকে সারা রাত হাসপাতালেই রাখতে হবে। পেশেন্টের কন্ডিশন এখন কিছুটা ভালো। আমি মাকে জোর করে বাড়ি যেতে বললাম, কারণ তার শরীরও ভালো ছিল না। আমি একাই এতটাই সাহসী হয়ে উঠেছিলাম যে হাসপাতালেই থাকতে পারতাম এবং নিজের খেয়াল নিজেই রাখতে পারতাম। যদিও মা চাইছিলেন আমি বাড়ি চলে যাই, কারণ পরের দিন আমার পরীক্ষা ছিল, কিন্তু আমার কাছে আমার বাবার চেয়ে বড় কিছু ছিল না। এই কারণেই আমি হাসপাতালেই থেকে গিয়েছিলাম। তবে মা ও হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাননি এবং আমার সাথে সেখানেই থেকে গেলেন। অথচ ডাক্তারবাবুও বলে দিয়েছিলেন যে বাবা এখন অনেকটাই ভালো আছেন। তা সত্ত্বেও মায়ের মন না জানি কেন ছটফট করছিল। সকাল হতেই আমি পরীক্ষা দিতে চলে গেলাম, কারণ আজ আমার শেষ পরীক্ষা ছিল। দুপুরবেলায় যখন আমি আবারও হাসপাতালে পৌঁছালাম, তখন মা আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন। মা ভীষণভাবে কাঁদছিলেন। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম, কারণ কয়েক ঘণ্টা আগেই তো মা একদম শান্ত ছিলেন। তারপর মা আমাকে যে খবরটি শোনালেন তা আমার ওপর বজ্রপাত ঘটাল। আমার আসার কিছুক্ষণ আগেই বাবার মৃত্যু হয়েছিল। আমি নিজের জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার আশেপাশে সবার গলার আওয়াজ গমগম করতে লাগল। আমার বুকটা দুঃখে ফেটে যাচ্ছিল। কিন্তু এই সময় আমাকে সাহস রাখতে হতো এবং আমার মা আর বোনদের অবলম্বন হতে হতো। ওদের সান্ত্বনা দিতে হতো এবং বোঝাতে হতো যেন ওরা এভাবে না কাঁদে, কারণ ওরা খুব করুণভাবে কাঁদছিল। মায়ের চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল এবং আমার দুই বোনও বাড়ি থেকে হাসপাতালে চলে এসেছিল। আমাদের সবার ওপর যেন কিয়ামত নেমে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই বাবার দেহ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। যে সময় আমরা বাবার দেহ নিয়ে বাড়ি পৌঁছালাম, ততক্ষণে দুপুর হয়ে গিয়েছিল। বাড়িতে আত্মীয় স্বজন সবাই এসে জমেছিলেন। আমার দুই বোনও ভীষণভাবে কাঁদছিল। কিন্তু আমি কোনোমতে সবার সামনে নিজেকে শক্ত দেখালাম এবং বাবার শেষকৃত্য মেয়ে হয়ে নয়, বরং ছেলে হয়ে সম্পন্ন করলাম। কিছুক্ষণ পর বাবার শেষকৃত্যও সম্পন্ন হয়ে গেল। আমি নিজের ঘরে নিজেকে বন্ধ করে বাবার ছবি হাতে নিয়ে অঝরে কাঁদতে লাগলাম এবং মনের সমস্ত কষ্ট উগরে দিলাম, কারণ আমি কারও সামনে কাঁদিনি। আমি পরিবারের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইনি। আমি তো নিজেই সবাইকে সান্ত্বনা দিচ্ছিলাম। বাবা চলে যাওয়ার গভীর শোক আমার মনে ছিল। তিনি খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে গেলেন। তিনি আমাকে সফল হতে দেখতে চেয়েছিলেন, কিন্তু তার জীবন তাকে এতটুকু সুযোগ দিল না যে তিনি আমাকে সফল হতে দেখতে পারেন। সে সময় আমার বুক দুঃখে ভেঙে যাচ্ছিল, কারণ বাবা প্রতিটা পদে পদে আমার পাশে ছিলেন। আজ তিনি চলে যাওয়ার পর আমি নিজেকে খুব একা অনুভব করছিলাম। মাথার ওপর থেকে বাবার হাত সরে গেলে কেমন অনুভূতি হয় তা আমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলাম। বাবা তার মেয়েদের বিয়ের চিন্তা মনে নিয়েই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আমি পণ করে নিয়েছিলাম যে আমি নিজের বোনদের বিয়ে নিজেই দেব। বাবা নেই তো কি হয়েছে, আমি বড় হিসাবে ওদের মাথায় হাত রাখব এবং ভালো পরিবারে ওদের বিয়ে দেব। এখন দুই বোনের বিয়ের দায়িত্ব আমার কাঁধে ছিল এবং আমাকে যে কোনো মূল্যে আমার এই দায়িত্ব পালন করতেই হতো। দুই বোন আমার চেয়ে ছোট হলেও তারা দুজনেই বিয়ের বয়সী হয়ে উঠেছিল। তাদের জন্য যে প্রস্তাবগুলোই আসছিল, আমাদের আর্থিক অবস্থা দেখে তারা ফিরে যাচ্ছিল। কিন্তু কিছুদিন পর সাক্ষীর জন্য একটি প্রস্তাব আসে। মা চেয়েছিলেন যেন প্রথমে আমার বিয়ে হোক, কিন্তু আমি নিজে বিয়ে করতে চাইছিলাম না। আমি মাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি আগে আমার বোনদের বিয়ে দেব, তারপর নিজের কথা ভাবব। আমার বোনের জন্য যে প্রস্তাবটি এসেছিল, মা চেয়েছিলেন তার বিয়ে যেন সেখানেই হয়ে যায়। কিন্তু যে মেয়ের বাবা মারা গেছেন, যে পরিবারে শুধু মেয়েরাই রয়েছে, সেই ঘরের মেয়েকে কে বিয়ে করবে? তাই প্রতিবারের মতো এই প্রস্তাবটিও শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যায়। সেদিন মা খুব কেঁদেছিলেন। মায়ের সেই অবস্থা আমি আর সহ্য করতে পারছিলাম না। মায়ের মনে শুধু একটাই চিন্তা ছিল, আমরা তিন বোন বুঝি বাবার বাড়ির চৌকাঠেই বুড়ি হয়ে যাব। আমি মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু মনে মনে জানতাম যে এই মুহূর্তে আমার কাছেও কিছুই নেই। আর সেই কারণেই আজ আমাদের এই পরিস্থিতি। হাতে ডিগ্রির সার্টিফিকেট নিয়ে আমি চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে লাগলাম। কিন্তু ঘুষ ছাড়া কোথাও চাকরি পাচ্ছিলাম না, আবার কোথাও নিজের আত্মসম্মানের বিনিময়ে কাজ দেওয়ার কথা বলা হচ্ছিল।
আমি সব করতে রাজি ছিলাম, কিন্তু নিজের বা বাবা মায়ের সম্মান বাজি রাখতে পারতাম না। যেখানেই আমি চাকরির জন্য যেতাম, ইন্টারভিউর পর তারা আমার কাছে ঘুষ চাইত। অনেক সময় ইন্টারভিউ পাশ করে যেতাম, কিন্তু পরে জানতে পারতাম যে মালিক আমার সঙ্গে একটি রাত কাটাতে চান। অনেকে তো আমার সঙ্গে জবরদস্তি করারও চেষ্টা করেছিল, যাদের হাত থেকে আমি খুব কষ্টে নিজেকে বাঁচিয়ে পালিয়ে এসেছিলাম। আমার কাছে না তো ঘুষ দেওয়ার মতো টাকা ছিল, আর না আমি আমার বাবা মায়ের বিশ্বাস ভাঙতে চেয়েছিলাম। এইভাবে অজস্র প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পরও আমি কোনো চাকরি পাচ্ছিলাম না। ঠিক সেই দিনগুলোতে আমার বোনের জন্য একটি খুব ভালো সম্পর্কের প্রস্তাব আসে এবং তাদের আমার বোনকে পছন্দ হয়ে যায়। মা সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে হ্যাঁ বলে দেন, কারণ কোনো অবস্থাতেই তিনি এই সুযোগটি হাতছাড়া করতে চাননি। এই কারণেই মা অবিলম্বে রাজি হয়ে যান। কিন্তু সত্যি বলতে, বোনের বিয়ে দেওয়ার মতো টাকা আমাদের কাছে একদমই ছিল না। এক বোনের বিয়ে ঠিক হওয়ায় মায়ের মন কিছুটা শান্তি পেয়েছিল, কিন্তু তবুও তিনি আমার জন্য চিন্তা করছিলেন এবং বলছিলেন, তুমি ঘরের সবথেকে বড় মেয়ে, আগে তোমার বিয়ে হওয়া উচিত ছিল। কিন্তু তুমি দায়িত্বের জালে আটকে গেছ। আমি মাকে সান্ত্বনা দিয়ে বললাম, মা, আমি তোমার ভরসা হতে চাই, তোমার পাশে দাঁড়াতে চাই। এদিকে উদ্বেগে আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। বাবা চলে যাওয়ার পর মা আরও বেশি চিন্তিত থাকতেন। এতদিনেও আমার চাকরির কোনো ব্যবস্থা হয়নি, আর অন্যদিকে বোনের বিয়েও একদম মাথায় এসে দাঁড়িয়েছিল। মা পাত্রপক্ষের কাছ থেকে কয়েক মাসের সময় চেয়ে নিয়েছিলেন, কারণ মায়ের মনে হয়েছিল যে খুব জলদিই হয়তো আমার চাকরি হয়ে যাবে এবং আমি সহজেই বোনের বিয়ের খরচ সামলে নিতে পারব। এখন আমি মাকে কিভাবে বোঝাতাম যে চাকরি পাওয়া মোটেও সহজ ছিল না, কারণ সব জায়গাতেই হয় ঘুষ চাওয়া হচ্ছিল, নয়তো নিজের ইজ্জত বিসর্জন দিতে বলা হচ্ছিল। আর ঘুষ দেওয়ার জন্যই বা আমি লাখ লাখ টাকা কোথা থেকে আনতাম? আমি প্রতিদিন সকালে চাকরির খোঁজে বাড়ি থেকে বের হয়ে যেতাম এবং জায়গায় জায়গায় ঘুরে বেড়াতাম। যেখান থেকেই চাকরি পাওয়ার সামান্যতম আশার আলো দেখা যেত, আমি সেখানেই পৌঁছে যেতাম। কিন্তু সন্ধ্যায় যখন আমি মাথা নিচু করে আর মন খারাপ করে বাড়িতে ঢুকতাম, মা আমার মুখ দেখলেই বুঝে যেতেন যে আজও আমি খালি হাতেই বাড়ি ফিরেছি এবং চাকরি পাই। এখন তো আমার বাড়ি ফিরতেও লজ্জা লাগতে শুরু করেছিল। আমার মা এবং আমার বোনদের আমার ওপর অনেক আশা ভরসা ছিল, আর আমি তাদের একটা আশাও পূরণ করতে পারছিলাম না। আমার বোনের বিয়ের দিনও এগিয়ে আসছিল। দিন একের পর এক কেটে যাচ্ছিল। এখন তো মা ও দুশ্চিন্তা করতে শুরু করেছিলেন। আমি যখনই বাড়ি ফিরে আসতাম, মা আমাকে একটাই প্রশ্ন করতেন যে আজকেও কি তুমি চাকরি পেলে না? আর আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম। চাকরির অভাবে ঘরের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। বাবা যা উপার্জন করতেন তা দিয়েই আমাদের সংসার চলত, আর এখন তো বাবাও আর বেঁচে নেই। এখন তার আয় আসাও বন্ধ হয়ে গিয়েছিল। আমি যে বাচ্চাদের টিউশন পড়াতাম সেটাও এখন অনেক কমে গিয়েছিল। অনেক বাচ্চা টিউশন ছেড়ে দিয়েছিল, কারণ হয় আমি বাচ্চাদের টিউশন পড়াতে পারতাম, না হয় চাকরির খোঁজে ঘুরে বেড়াতে পারতাম। এমন একটা সময় এলো যখন আমার কাছে টাকা পয়সা একদম শেষ হয়ে গেল। মায়ের কাছে হাত পাততে আমার লজ্জা লাগত। আমার তো মাকে টাকা দেওয়া উচিত ছিল, অথচ আমি তার কাছে নিজের যাতায়াতের ভাড়ার জন্য টাকা চাইছিলাম। তারপর আমি মায়ের কাছে ভাড়ার জন্য টাকা চাওয়াও বন্ধ করে দিলাম এবং পায়ে হেঁটেই সব জায়গায় যাওয়া শুরু করলাম। এমনকি আমার পায়ে ফোসকাও পড়ে গিয়েছিল, আর আমার স্যান্ডেলও জায়গায় জায়গায় ক্ষয়ে গিয়েছিল। কিন্তু এত পড়াশোনা করা সত্ত্বেও আমার যোগ্যতার জোরে আমি কোনো চাকরি পেলাম না, আর ঘুষ দেওয়ার মতো টাকাও আমার কাছে ছিল না। যখন আমি দেখলাম যে চাকরি পাওয়া আমার জন্য অসম্ভব হয়ে উঠেছে এবং ঘরের অবস্থাও খারাপ হচ্ছে, একদিন আমি একটি বাচ্চার ঘর থেকে টিউশন পড়িয়ে বের হচ্ছিলাম। রাস্তায় আমি দেখলাম যে একজন ঠেলাওয়ালা ঠেলায় মোমো, বার্গার, চাউমিনের মতো খাবার বানাচ্ছে, যা বাচ্চারা খুব আনন্দ করে খাচ্ছে এবং টাকাও দিচ্ছে। আমি ভাবলাম যে রান্নাবান্না তো আমি কিছুটা পারি, আর যা পারি না তাতে মা আমাকে সাহায্য করে দেবেন। বাড়ি ফিরে আমি এই বিষয়ে গভীরভাবে চিন্তা করলাম। সব দিক থেকে হতাশ হয়ে আমি এই কাজটি শুরু করার সিদ্ধান্ত নিলাম। আমার কাছে যে সামান্য কিছু টাকা জমানো ছিল তা দিয়ে আমি বাজার থেকে ফাস্টফুড তৈরির উপাদান কিনে আনলাম এবং মায়ের সাথে এই বিষয়ে আলোচনা করলাম। মায়েরও আমার বুদ্ধিটা পছন্দ হল। প্রথমে অবশ্য মা একটু অবাক হয়েছিলেন। মা বলতে লাগলেন, মা রে, পেছনের গলিতে একটা ছোট গোডাউন আছে, যেখান থেকে লোকেরা ঠেলা নিয়ে বের হয়। কেউ ঠেলায় সবজি বেচে তো কেউ ফল বেচে। তুমি ওখান থেকেই একটা ঠেলা নিয়ে নাও। পরের দিন যখন আমি গোডাউনের মালিকের কাছে ভাড়াটে ঠেলা নেওয়ার জন্য গেলাম, সে আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকাল এবং বলতে লাগল,
এক তো তুমি মেয়েমানুষ, আর দ্বিতীয়ত তোমাকে দেখে তো শিক্ষিত আর ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। এতটুকু বলে সে আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল। তার কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম এবং তাকে বললাম, কি হয়েছে আমি মেয়ে বলে? এই সমাজে যদি একটা মেয়েকে মেয়ে ভেবে চাকরি না দেওয়া হয়, তবে সে মেয়েটি কি করবে? একটা শিক্ষিত আর ভদ্র মেয়ে নিজের সম্মান বাজি রাখতে পারে না, আর তার কাছে ঘুষ দেওয়ার মতো টাকাও নেই, তাহলে তো সে নিজের সংসারের দায়িত্ব নেওয়ার জন্য সততার সাথে উপার্জনের এই পথটাই বেছে নিতে পারে। আমি একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছি এবং খুব ভালো নম্বর পেয়েছি। আমি একজন সম্মাননীয় বাবার সম্মাননীয় মেয়ে, কিন্তু আমি কি করব? এই সমাজ আমাকে অত্যন্ত অসহায় করে তুলেছে, কারণ আমার বাবা মারা গেছেন এবং তার ইচ্ছা ছিল যে আমি জীবনে লেখাপড়া করে এক উচ্চ স্থানে পৌঁছাই। আমাকে পড়ানোর জন্য আমার বাবা মা প্রচুর পরিশ্রম করেছেন। তাঁরা আমাকে নিজের ছেলের মতো মনে করেছিলেন এবং চেয়েছিলেন আমি যেন ছেলের মতোই তাঁদের অবলম্বন হয়ে উঠি। কিন্তু এখন যখন তার প্রতিদান দেওয়ার সময় এসেছে, তখন আমি কোথাও চাকরি পাচ্ছি না। যেখানেই যাচ্ছি সবাই শুধু আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এটুকু বলতে বলতে আমার কথার মধ্যে গভীর কষ্ট স্পষ্ট হয়ে উঠেছিল। সেই মানুষটি মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন এবং তারপর আমাকে বললেন, ঠিক আছে মা, আমি তোমাকে ভাড়ায় একটি ঠেলাগাড়ি দিয়ে দেব। আর আমার গর্ব হচ্ছে এমন এক মেয়ের ওপর যে পথের কোনো বাধাতেই ডগমগিয়ে ওঠেনি। লোকটি বললেন যে, তোমাকে অগ্রিম কোনো টাকা দেওয়ারও দরকার নেই। আগামী মাসে যখন তোমার কাছে টাকা হবে তখন দিয়ে যেও মা। আমি তোমার প্রতি সহানুভূতি দেখাচ্ছি, কারণ আমারও 5টি মেয়ে আছে। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন তিনি আমার মেয়েদের চিন্তাভাবনাও তোমার মতো করে দেন। যদি প্রতিটি ঘরে তোমার মতো মেয়ে থাকে, তবে বাবা মায়ের কাছে মেয়েরা আর বোঝা মনে হবে না। তিনি কষ্ট করে নিজের চোখের জল লুকিয়ে কথাগুলো বললেন এবং তারপর আমাকে একটি ঠেলাগাড়ি দিয়ে দিলেন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে ঘরে ফিরে এলাম। আমি আমার বোনেরা এবং মা মিলে বার্গার, চাউমিন, মোমো এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিছু খাবার তৈরি করলাম। তারপর সন্ধ্যার সময় ঠেলাগাড়িটি নিয়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালাম। আমার চোখে বারবার জল চলে আসছিল, যা আমি ওড়না দিয়ে মুছে নিচ্ছিলাম। তখন আমার তীব্রভাবে অনুভূতি হচ্ছিল যে আমি কেন জীবনের এতগুলো বছর পড়াশোনার পেছনে সঁপে দিলাম। আমি যদি অন্য কোথাও ছোটখাটো কোনো কাজ করে নিতাম, তবে অন্তত এতটুকু উপার্জন করতে পারতাম যাতে বোনের বিয়েটা দিয়ে দিতে পারি। আগে যে চাকরিটা করতাম তার সব টাকাও আমি পড়াশোনাতেই খরচ করে ফেলেছিলাম। এখন এই মুহূর্তে আমি একদম খালি হাতে দাঁড়িয়েছিলাম এবং বাকি থাকা টাকাও এই কাজে লেগে গিয়েছিল। এখন এটাই ছিল আমার একমাত্র সম্বল। এখান থেকেই আমি টাকা উপার্জন করতে পারতাম। অনেকক্ষণ ধরে আমি আমার ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলাম। বাবার মৃত্যুর পর আজ আরও একবার আমি নিজেকে ভাঙা এবং চুরমার হয়ে যাওয়া বলে অনুভব করছিলাম। আমার দৃষ্টি যখনই ওই ঠেলাগাড়িটির দিকে যাচ্ছিল, চোখের সামনে সেই অতীত দিনগুলো ভেসে উঠছিল যখন আমি মন প্রাণ দিয়ে পড়াশোনা করতাম। সেই সময়ে আমার চোখে একটাই স্বপ্ন ছিল যে লেখাপড়া শিখে আমি বাবা মায়ের সমস্ত কষ্ট দূর করে দেব। আজ নিজের এই অবস্থা দেখে আমার নিজের ওপরই দয়া হচ্ছিল। সারাদিন আমি ওখানেই রাস্তার ধারে ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে রইলাম এবং সব জিনিসপত্র এভাবেই গাড়ির ওপর রাখা ছিল। কিছু লোক এসেছিল, কেউ চাউমিন নিল, আবার কেউ মোমো নিল। মানুষদের এই সমস্ত খাবার খুব পছন্দ হয়েছিল। কিছু লোক ওখানেই দাঁড়িয়ে খেল, আবার কিছু লোক বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্যাক করিয়ে নিল। রাত হতে হতে আমার কাছে বেশ কিছু টাকা জমে গিয়েছিল। আমি সেই ঠেলাগাড়ি নিয়ে আবারও গুদামে চলে গেলাম এবং আজকের পুরো উপার্জন সততার সাথে গুদামের মালিকের হাতে তুলে দিলাম। গুদামের মালিক আমাকে অনুমতি দিয়েছিলেন যে আমি সন্ধ্যায় গাড়িটি ওখানেই দাঁড় করিয়ে রাখতে পারি এবং তিনি সেটির দেখাশোনা করবেন। আমি অন্য মানুষদের মতো তাঁকেও ঠেলাগাড়ির অগ্রিম টাকা দিয়ে দিলাম। তিনি বললেন, মা, তুমি তো ভীষণ সৎ। আমি তো তোমাকে বলেইছিলাম যে আমার কোনো অগ্রিম টাকার দরকার নেই। আগামী মাসে তুমি আমাকে এর ভাড়া দিয়ে দিও, কিন্তু তুমি মানলে না। আমি বললাম যে আমার আপনার সাহায্যের প্রয়োজন ছিল, আপনার আশ্রয়ের নয়। তিনি তার অগ্রিম টাকাটুকু নিয়ে নিলেন এবং বাকি বেঁচে থাকা টাকাগুলো আমাকে ফিরিয়ে দিলেন। আমি অত্যন্ত আনন্দের সাথে সেখান থেকে নিজের ঘরের দিকে চলে এলাম। মা দরজায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করছিলেন, কিন্তু আজ তার মনে স্বস্তি ছিল, কোনো দুশ্চিন্তা ছিল না। আমাকে দেখে মা বললেন, কি হলো মা, কত টাকা লাভ হলো? আমি যখন মাকে টাকাগুলো দেখালাম, মা খুব খুশি হলেন এবং বলতে লাগলেন, এই টাকায় তো আমাদের 2-3 দিনের সংসার আরামে চলে যাবে। সেদিন আমার 2 বোনও খুব খুশি হয়েছিল এবং তারা আমাকে বলেছিল, দিদি, আজ বাবার আত্মা খুব শান্তি পেয়েছে
এবং তিনি ভীষণ খুশি হয়েছেন। আমিও খুব খুশি হয়েছিলাম এবং আমি জানতাম যে ওপরওয়ালা ধীরে ধীরে সবকিছু ঠিক করে দেবেন। মা আমাকে বললেন, মা, তোমার চাকরি না পাওয়ার পেছনেও ওপরওয়ালার কোনো ভালো উদ্দেশ্য লুকিয়েছিল, তাই উদাস বা চিন্তিত হওয়ার একদম দরকার নেই। আমি আমার 2 বোনকে বুকে জড়িয়ে ধরলাম, কিন্তু আমরা 3 বোন এই বিষয়ে একদমই অজানাই রয়ে গেলাম যে মায়ের বুকে তীব্র ব্যথা শুরু হয়েছিল, কিন্তু তিনি আমার সামনে তা প্রকাশ হতে দেননি। আমার কাজ এখন এভাবেই চলতে শুরু করেছিল। আমার 2 বোন আমাকে সাহায্য করত এবং মা আর আমি একা বাইরে এসে ফাস্ট ফুডের ঠেলাগাড়ি নিয়ে দাঁড়াতাম। আজকেও অন্য সব দিনের মতোই একটা দিন ছিল এবং খুব গরম পড়ছিল। এক মুহূর্তের জন্যও ঘাম থামছিল না। সূর্যে তাপে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছিল। এমন অবস্থায় প্রত্যেকেই গরমে অতিষ্ঠ হয়ে উঠছিল এবং একটু ছায়ার খোঁজে ছিল। কিন্তু তবুও আমি রাস্তার ওপরই দাঁড়িয়েছিলাম, কারণ এখানে দাঁড়ালে আমার ঠেলাগাড়ি থেকে অনেক বেশি জিনিস বিক্রি হতো। আমি যদি ছায়ায় যাওয়ার চেষ্টা করতাম তবে সেই জায়গাটা রাস্তা থেকে কিছুটা দূরে সরে যেত, তাতে ক্রেতা কম আসত। এই কারণেই আমি এখানে রাস্তার ওপরই চলে এসেছিলাম। কিন্তু আজ খুব বেশি গরম থাকার কারণে রাস্তাঘাটও জনশূন্য হয়ে পড়েছিল। দুপুর হয়ে গিয়েছিল এবং আমি তখনও সেখানেই উপস্থিত ছিলাম। এখন পর্যন্ত আমার ঠেলাগাড়ি থেকে খুব কম জিনিসই বিক্রি হয়েছিল। আমি সবকিছু বিক্রি হয়ে যাওয়ার প্রার্থনা করছিলাম যাতে এর থেকে ভালো টাকা পেতে পারি, কারণ আমার বোনের বিয়ে এখন এগিয়ে আসছিল। এর জন্য আমাকে বেশি থেকে বেশি টাকা রোজগার করতে হতো। এমনকি বোনের বিয়ের জন্য টাকা বাঁচানোর তাগিদে আমরা ঘরে পেট কেটে দিন কাটাচ্ছিলাম। রাত হয়ে গেল। রাতে বেশিরভাগ মানুষ ঘোরাঘুরির জন্য ঘর থেকে বাইরে বের হয় এবং খাওয়া দাওয়া করে। রাতের বেলায় আমার বেশ ভালো বিক্রিবাটা হয়ে গিয়েছিল। রাত প্রায় 2টো বাজছিল যখন আমি আমার ঠেলাগাড়ির সব জিনিসপত্র প্যাক করছিলাম এবং বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই সময় আমি রাস্তার ধারে একটি মেয়েকে দেখতে পেলাম। তার সাথে 2 বছরের একটি শিশুও উপস্থিত ছিল। সেই মেয়েটিকে খুব ভীত ও ঘাবড়ে যাওয়া দেখাচ্ছিল। তার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে ভীষণ বিপদে আছে এবং কোনো বিষয় নিয়ে প্রচণ্ড ভয় পেয়ে আছে। আমি একবার সেই মেয়েটির দিকে তাকালাম, কিন্তু মেয়েটি আমার দিকে কোনো নজর দিচ্ছিল না। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল। হয়তো সে কারো কাছ থেকে লুকোনোর চেষ্টা করছিল। আমি অনেকক্ষণ ধরে এই মেয়েটির হাবভাব মনোযোগ দিয়ে দেখছিলাম। দেখতে দেখতেই সেই মেয়েটি সেখান থেকে সরে এসে আমার ঠেলাগাড়ির পাশে এসে দাঁড়াল। সে ওড়না দিয়ে নিজের অর্ধেক মুখ ঢেকে রেখেছিল এবং সাথে থাকা 2 বছরের শিশুটির হাত শক্ত করে ধরে রেখেছিল। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম যে মেয়েটিকে জিজ্ঞেস করি তার কী সমস্যা, কিন্তু তারপর আমি চুপ করে রইলাম, পাছে মেয়েটি কোনো বড় ঘরের লোক হয় আর আমার মতো গরিবের ওপর চড়াও হয়ে বসে। এই কারণেই আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। তার সাথে থাকা শিশুটি হয়তো এখন ক্লান্ত হয়ে পড়ছিল। ক্লান্তিতে তার মুখ লাল হয়ে উঠছিল। দেখতে তারা দুজনেই কোনো ভালো ঘরের বলেই মনে হচ্ছিল। এমন অবস্থায় তাদের দুজনের এইভাবে মাঝরাস্তায় এত রাতে দাঁড়িয়ে থাকাটা আমার মাথায় আসছিল না। কিছুক্ষণ পর সেই শিশুটি মেয়েটিকে বলল যে তার খিদে পাচ্ছে। তাতে মেয়েটি শিশুটির দিকে তাকাল এবং বলতে লাগল যে একটু অপেক্ষা করো, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে নিচ্ছি। কিন্তু শিশুটি হয়তো অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত ছিল, তাই তার পক্ষে আর খিদে সহ্য হচ্ছিল না। সে কাঁদতে শুরু করে দিল, কিন্তু মেয়েটি তবুও সেই শিশুটির জন্য খাওয়ার মতো কিছু কিনতে গেল না। আমি মনোযোগ দিয়ে মেয়েটির দিকে তাকালাম তো দেখলাম তার হাতে কোনো পার্স নেই। আমি বুঝে গেলাম যে এই মেয়েটির কাছে কোনো টাকা নেই, সেই কারণেই সে এই শিশুটির জন্য খাওয়ার কিছু কিনতে পারছে না। শিশুটি আমার ঠেলাগাড়িটি দেখে তার সাথে থাকা মেয়েটির কাছে জেদ করতে শুরু করল যে সে বার্গার আর মোমো খাবে, কিন্তু মেয়েটি শিশুটিকে বকে দিল। কিছুক্ষণের জন্য শিশুটি চুপ হয়ে গেল, কিন্তু আবারও সে ঠেলাগাড়িতে রাখা জিনিসগুলোর দিকে তাকাতে লাগল। মেয়েটি কখনো তাকে বকছিল তো কখনো ভালোবেসে বুঝিয়ে এড়িয়ে যাচ্ছিল। আমার পক্ষে এই সবকিছু সহ্য করা সম্ভব হচ্ছিল না, কারণ আমি কাউকে ক্ষুধার্ত দেখতে পারি না। সে এক অবোধ শিশু ছিল এবং খিদের জ্বালায় ছটফট করছিল। আমি আমার ঠেলাগাড়ি থেকে 1 প্লেট মোমো বানিয়ে তাকে দিয়ে দিলাম। তার সাথে থাকা মেয়েটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাল। তারপর সেই মেয়েটি আমাকে বলল, আপনি এটা রেখে দিন। আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, তাই আমি আপনাকে কিছুই দিতে পারব না। ততক্ষণে শিশুটি আমার কাছ থেকে মোমোর প্লেটটি নিয়ে নিয়েছিল। মেয়েটি শিশুটির হাত থেকে প্লেটটি নিয়ে আবার আমার দিকে বাড়িয়ে দিল। শিশুটি বুক ভাসিয়ে কাঁদতে লাগল, হয়তো এখন খিদে তার সহ্যের বাইরে চলে গিয়েছিল। আমি আবারও মোমোর প্লেটটি শিশুটির হাতে দিয়ে দিলাম এবং মেয়েটির দিকে তাকিয়ে বললাম, কোনো ব্যাপার না বোন, বাচ্চা মানুষ, আপনি টাকা দেবেন না, তাতে কিছু যায় আসে না। আমার কথা শুনে মেয়েটির চোখে জল চলে এল।
তারপর কিছু ভেবে আমি মেয়েটিকে বললাম, আপনারও যদি খিদে পেয়ে থাকে তবে আপনিও কিছু নিয়ে নিতে পারেন, টাকার চিন্তা করবেন না। এই কথা শুনে মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। তাকে এইভাবে কাঁদতে দেখে আমি ভীষণ ঘাবড়ে গেলাম, কারণ আমার আশা ছিল না যে সে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করবে। বেশ কিছুক্ষণ পর মেয়েটি শান্ত হল এবং আমাকে বলতে লাগল, তুমি যদি সত্যিই আমার সাহায্য করতে চাও তবে আমার এই শিশুটিকে সাথে নিয়ে আমাকে তোমার ঘরে নিয়ে চলো। অনেক রাত হচ্ছে এবং আমার মাথা গোঁজার মতো কোনো জায়গা নেই। আমি রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আমার সম্মান নিরাপদ নয়। আমি কাল সকালে আলো ফুটলেই তোমার ঘর থেকে চলে যাব। আমি অবাক হয়ে মেয়েটির কথা শুনছিলাম। আমি তো তার কেবল এতটুকু সাহায্য করতে পারতাম যে তাকে খাওয়ার জন্য নিজের ঠেলাগাড়ি থেকে কিছু দিতে পারি, এর চেয়ে বেশি সাহায্য করা আমার সাধ্যের বাইরে ছিল। কিন্তু মেয়েটি আমার সামনে হাত জোড় করল এবং বলতে লাগল, তুমি একজন মেয়ে, আমার কষ্ট তোমার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারবে না। তোমাকে ওপরওয়ালার দোহাই, আমাকেও তোমার সাথে তোমার ঘরে নিয়ে চলো। এখানে আমার সম্মান নিরাপদ নয়। তার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম এবং আমার মেয়েটির ওপর দয়াও হল। আমি ভাবতে লাগলাম যে আমি যদি তাকে এখানে ফেলে রেখে চলে যাই আর মেয়েটির সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায় তবে তার জন্য হয়তো আমিই দায়ী থাকব। আমিও তো একজন মেয়েই ছিলাম। আমি জানতাম যে আমি যখন চাকরির খোঁজে মানুষদের কাছে যেতাম তখন সেই লোকগুলো কত কুরুচিপূর্ণ নজর নিয়ে আমার দিকে তাকাত এবং আমার সাথে জোড়াজুড়ি করার চেষ্টা করত। ওপরওয়ালা আমার সম্মান রক্ষা করেছিলেন এবং আমি নিজের আত্মসম্মান রক্ষা করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এই মেয়েটির সাথে একটি অবোধ শিশুও রয়েছে এবং সে আমার কাছে অনুনয় বিনয় করছে। আমার ওর কথা মেনে নেওয়া উচিত। আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি এই মেয়েটিকে রক্ষা করব এবং তারপর আমি মেয়েটিকে সাথে নিয়ে ঘরে চলে এলাম। আমি এই মেয়েটি এবং তার 2 বছরের শিশুটিকে সাথে নিয়ে ঘরে ঢুকতেই আমার মা এবং 2 বোন চমকে উঠল। তারা এই মেয়েটি এবং তার সাথে থাকা শিশুটির দিকে তাকাতে লাগল। আমি আমার বোনকে বললাম, গিয়ে ওদের জন্য কিছু খাবার নিয়ে আয় এবং ওদের দুজনকে খেতে দে। মা ও অবাক হয়ে মেয়েটির দিকে তাকাচ্ছিলেন। আমার বোন সাক্ষী মেয়েটিকে এবং শিশুটিকে ভেতরে নিয়ে গেল। তারপর আমি ওদের পুরো ঘটনাটা বললাম যে কিভাবে মেয়েটি দুপুর থেকে শুরু করে এ পর্যন্ত ওখানেই রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এখন মাঝরাত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় তার সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেলে কি হতো। কিন্তু মা আমার কথা শুনে আমাকে বললেন, আমরা এই মেয়েটিকে একদমই চিনি না। এমন যেন না হয় যে উল্টে কোনো বিপদ আমাদের ঘাড়ে এসে পড়ে। কে জানে এই মেয়েটিকে কোথা থেকে এসেছে, আমরা কিছুই জানি না। আর মেয়েটি নিজে বলছে যে তার সম্মান নিরাপদ নয়। কে জানে তার কার ভয়। মায়ের কথা শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম। কিন্তু আমি মাকে বললাম, আজ রাতের জন্য ওকে এখানেই থাকতে দাও, কাল সকালে দেখা যাবে কি হয়। কাল সকালে ওর বাড়ির লোকজনের খোঁজ নিয়ে আমি ওকে সেখানেই পাঠিয়ে দেব। আমার কথা শুনে মা সে সময় চুপ করে গেলেন, কিন্তু তার মুখ থেকে চিন্তার ছাপ মেটেনি। সেই মেয়েটি আমার বোনদের ঘরে শিশুটির সাথে ঘুমাচ্ছিল। আমিও ঘুমানোর জন্য নিজের ঘরে চলে গেলাম। কিন্তু কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় শুয়ে ঘুমাচ্ছিলাম, এমন সময় হঠাৎ আমার ঘুম ভাঙল। তখনও পর্যন্ত আমার ঘুম পুরোপুরি কাটেনি, এর মধ্যেই আমার কানে একটি অদ্ভুত শব্দ এল। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম এবং বাইরের উঠোনে এলাম তো দেখলাম কেউ আমার ঘরের দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছে। পুলিশের সাইরেনের আওয়াজও প্রতিধ্বনি হচ্ছিল। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। সবাই জেগে উঠেছিল এবং উঠোনে চলে এসেছিল। আমি এগিয়ে গিয়ে সাহস করে ঘরের দরজা খুলে দিলাম তো দেখলাম দরজায় 2 জন লোক দাঁড়িয়ে আছে এবং তাদের পেছনে পুলিশ সদস্যরাও দাঁড়িয়ে আছেন। সেই লোক 2 জন আমাকে ধাক্কা দিয়ে আমার ঘরের ভেতরে ঢুকে পড়ল। এদের মধ্যে একজন লোক আমার হাত ধরে বলল, কোথায় আমার মেয়ে? আমি বললাম, আমার হাত ছাড়ুন। আমার মা এবং বোনেরাও ভীষণভাবে চিৎকার করতে শুরু করেছিল এবং তারা ভয় পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই সেই মেয়েটিও ঘর থেকে বাইরে বেরিয়ে এল এবং কাঁদতে কাঁদতে লোকটিকে জড়িয়ে ধরল। লোকটি আমাকে ছেড়ে দিল এবং মেয়েটিকে বুকের সাথে জড়িয়ে নিল। লোকটি মেয়েটিকে বলছিল, তুমি কোথায় চলে গিয়েছিলে মা? কতক্ষণ ধরে আমি তোমাকে খুঁজছি। সেই মেয়েটি কাঁদতে কাঁদতে লোকটিকে সব কথা জানিয়ে দিল যে তার স্বামী তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আজ সে কত কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছে। কিন্তু সে তার বাড়ির রাস্তা জানত না। সেই মেয়েটি এইভাবে আমাকে পেয়েছিল এবং সে আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই আমি তাকে নিজের ঘরে নিয়ে এসেছিলাম। আমি তাকে এখানে আশ্রয় দিয়েছিলাম। সে সব কিছু তার বাবাকে বিস্তারিতভাবে বলে দিল। সেই লোকটি এগিয়ে এসে আমার সামনে হাত জোড় করল এবং আমার কাছে ক্ষমা চেয়ে বলতে লাগল, মা, আমাকে ক্ষমা করে দাও।
আমার মনে হয়েছিল তুমি জোর করে আমার মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছ, কারণ আমার মেয়ে সকাল থেকে নিখোঁজ ছিল, তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। সেই জন্যই আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। সে আমার এবং আমার পরিবারের লোকজনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার মেয়েকে সাথে করে নিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে আমাকে তার কার্ড দিয়ে গেল এবং বলল যে কোনো একদিন তাদের বাড়িতে অবশ্যই আসতে। আমি সেই লোকটির হাত থেকে কার্ডটি নিলাম। সেই মেয়েটি নিরাপদে নিজের বাড়িতে চলে গিয়েছিল। লোকটি চলে যাওয়ার পর আমি কার্ডটি মনোযোগ দিয়ে দেখলাম। লোকটির কার্ডে একটি বিখ্যাত কোম্পানির নাম লেখা ছিল, যেখানে আমি বহুবার সাক্ষাৎকার দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিলাম। আমি ভারাক্রান্ত মনে কার্ডটি দেখলাম এবং পাশে থাকা ময়লার ঝুড়ির দিকে ছুঁড়ে ফেলে দিলাম। সেই মেয়েটি নিরাপদে নিজের বাড়িতে পৌঁছে গিয়েছিল, আমার দায়িত্বও শেষ হয়েছিল। ধীরে ধীরে এই ঘটনার পর 2 সপ্তাহ কেটে গেল। একদিন আমার ঘরের দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখলাম যে আমার সামনে এক লোক দাঁড়িয়ে আছে, যে ড্রাইভারের পোশাক পরা ছিল। সে সেই লোকটির নাম বলল, যিনি সেদিন নিজের মেয়েকে এখান থেকে নিয়ে গিয়েছিলেন, এবং আমাকে বলল যে মালিক আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন এবং আপনাকে দেখা করার জন্য ডেকেছেন। আমি ঘাবড়ে গিয়েছিলাম। মা বললেন, না মা, তুমি ওখানে যাবে না। আমি বললাম, না মা, আমি যাব। আমার এই ভেবে অবাক লাগছিল যে এত বড় ধনী একজন মানুষ কেন আমার সাথে দেখা করতে চান। মায়ের ভয় করছিল যে আমার সাথে কোনো দুর্ঘটনা না ঘটে যায়, কিন্তু তবুও আমি সেই ড্রাইভারের সাথে চলে গেলাম। সেই ড্রাইভার আমাকে লোকটির অফিসে নিয়ে গেল। সেই লোকটি আমাকে খুব সম্মান করছিলেন এবং মা মা বলে ডাকছিলেন। তিনি বললেন, আমি তোমার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলাম যে তুমি খুব পড়াশোনা জানা একজন মেয়ে। চাকরির অনেক চেষ্টাও তুমি করেছ এবং বাবা না থাকার পর তুমি নিজের ঘরের দায়িত্ব নিজেই সামলাচ্ছ, আর তুমি তোমার বোনদের বিয়েও দিতে চাও, কিন্তু গরিব হওয়ার কারণে কোনো ভালো ও সম্মানজনক চাকরি না পাওয়ায় তুমি ফাস্ট ফুডের ঠেলাগাড়ি চালাচ্ছ। একজন মেয়ে হয়ে তোমার এই সাহসকে আমি কুর্নিশ জানাই। আমি তোমাকে এখানে এই কারণেই ডেকেছি, কারণ আমার কাছে তোমার জন্য একটি খুব ভালো পদ রয়েছে। তুমি চাইলে এখানে চাকরি করতে পারো। সেই লোকটির কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমি লোকটিকে বললাম, আমি তো কেবল আপনার মেয়ের সাহায্য করেছিলাম এবং তা পুরোপুরি মানবিকতার খাতিরেই করেছিলাম, কারণ আপনার মেয়েও আমার মতোই একজন মেয়ে। তার সাহায্য করার পেছনে আমার কোনো স্বার্থ ছিল না। এমনকি আমি তো আপনার মেয়েকে চিনতামও না। সেই লোকটি আমাকে বললেন, এই চাকরিটা তুমি কেবল তোমার যোগ্যতার বলেই পাচ্ছ। কাল এসে যোগ দিয়ে নিও। আমি তার অফিস থেকে যখন বের হলাম তখন খুব খুশি ছিলাম। আমি জানতাম না যে আমার ভালো কাজের প্রতিদান আমি এইভাবে পাব। পরের দিন থেকেই আমি চাকরিতে যোগ দিলাম এবং সেখানে আমাকে প্রচুর সম্মান দেওয়া হল। আমি এখন সম্মানের সাথে টাকা উপার্জন করতে শুরু করেছিলাম এবং পুরো 3 মাস পর আমি আমার বোনের বিয়েও দিয়ে দিয়েছিলাম। ধীরে ধীরে সময় কাটতে লাগল। 4 বছর কেটে গেল এবং এই 4 বছরে আমি আমার 2 বোনেরই বিয়ে দিয়ে তাদের নিজেদের সংসারে পাঠিয়ে দিলাম এবং আমার বাবার দায়িত্ব পূরণ করলাম। শুধু এখন মা চেয়েছিলেন যে আমারও যেন বিয়ে হয়ে যায়, কিন্তু আমি এখনও চাকরি করছি। আমি চাকরি করে আমার সংসারের অবস্থা অনেকটাই ভালো করে ফেলেছি। একজন ছেলে যেভাবে কখনো তার বাবা মায়ের জীবনকে গড়ে তোলে, তাদের সাহায্য করে, মেয়েরাও ঠিক তা করতে পারে। যখন আপনারা মেয়েদের উড়ার সুযোগ দেবেন, তাদের ডানা ছেঁটে দেবেন না। আমার বাবা মা আমাকে ডানা মেলে উড়ার স্বাধীনতা দিয়েছিলেন, মুঝে কুছ কর দিখানে কা হৌসলা দিয়া আমাকে কিছু করে দেখানোর সাহস দিয়েছিলেন। পথচলতি বাধা বিপত্তি তো সবার জীবনেই আসে, কিন্তু একটি মেয়ে যদি নিজের সম্মান রক্ষা করেও তার পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, তবে সে কোনো ছেলের চেয়ে কম নয়। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।